আজকে আমরা আলোচনা করব সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ 19। 19তম সপ্তাহের মধ্যে গর্ভের ভ্রূণের প্রয়োজনীয় সব অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়ে যায়। এই সময় থেকে ভ্রূণটি আকারে বড় হতে থাকবে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর পরিপূর্ণ বিকাশ হতে থাকবে। এই সময়ে এসে ভ্রূণের ছোট ছোট হাত পা গুলো তার শরীরের অন্যান্য অংশে সমানুপাতিক হয়ে যায়। গর্ভাবস্থার 19তম সপ্তাহকে প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রাইমেস্টারের ষষ্ঠ সপ্তাহ হিসেবে ধরা হয়। এই সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার পঞ্চম মাসে। গর্ভাবস্থার 19তম সপ্তাহে ভ্রূণটি প্রায় পুরোটা সময় ঘুমিয়ে কাটাবে। ঘুমের মধ্যেই তার বৃদ্ধি সবচেয়ে বেশি হবে আর তার পরিপক্ক হবার জন্য প্রয়োজনীয় শক্তিও সঞ্চিত হতে থাকবে। এ সময়ে ভ্রূণটি সারাদিনে প্রায় 18 ঘন্টার মতো ঘুমিয়ে থাকে এবং বাকি 6 ঘন্টা জেগে থাকে। ভ্রূণের চামড়ার নিচে এ সময় সাধারণ ফ্যাটের সাথে সাথে ব্রাউন ফ্যাট বা ব্রাউন এডিপোস টিস্যু জমা হতে থাকে। এই ব্রাউন ফ্যাটই মূলত জন্মের পর শিশুটিকে উষ্ণ রাখে। যখন আবহাওয়া ঠান্ডা থাকে তখন শরীরে এই ফ্যাট সক্রিয় হয়ে ওঠে এবং তাপ উৎপন্ন করতে শুরু করে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এ সময় থেকে বাকি গর্ভকালীন সময় জুড়ে ভ্রূণের শরীরে চর্বি জমা হতে থাকে। ফলশ্রুতিতে ভ্রূণের ওজন অপেক্ষাকৃত দ্রুত বাড়তে থাকে এবং তার শরীরের বিভিন্ন অঙ্গগুলো পরিপূর্ণতা পেতে থাকে। গর্ভের শিশুটির আকার 19 সপ্তাহে একটি ডালিমের সাথে তুলনা করা যায়। এই সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় 6.02 ইঞ্চি বা 15.3 সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক 8.47 আউন্স বা 240 গ্রামের মতো। 19তম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে যেসব পরিবর্তন লক্ষণীয়, এই সপ্তাহে ভ্রূণের মস্তিষ্কে 5টি ইন্দ্রিয়ের রিসেপ্টর তৈরি হতে থাকে। ফলে ভ্রূণের স্বাদ গ্রহণ, শুনতে পাওয়া, গন্ধ অনুভব করা, দৃষ্টিশক্তি ও স্পর্শের অনুভূতিগুলো বিকাশ হতে শুরু করে। তাই এ সময় ভ্রূণটি বিভিন্ন শব্দ শুনতে পায় এবং তার চোখ আলোর প্রতি আরো বেশি সংবেদনশীল থাকে। 19তম সপ্তাহ থেকে শিশুটির ত্বকের চারপাশে ভার্নেক্স ক্যাসিওসান নামের এক ধরনের চর্বিযুক্ত আবরণ তৈরি হয়। এই আবরণটি গর্ভের ভ্রূণের কোমল ত্বককে চারপাশের অ্যামনিওটিক ফ্লুইড থেকে রক্ষা করে। এই আবরণ না থাকলে ভ্রূণের ত্বকে ভাঁজ পড়ে যেত, যেমনটা হয় যখন আমাদের হাত অনেকক্ষণ পানির সংস্পর্শে থাকে। এই আবরণটি পিচ্ছিল হওয়ার কারণে প্রসবের সময় ভ্রূণটি সহজে জন্মনালী দিয়ে নিচে নামতে পারে। জন্মের সময় এই আবরণের বেশিরভাগই ঝরে যায়, তবে কিছু কিছু শিশুর জন্মের পরও এগুলো শরীরের ভাঁজে থাকতে পারে। এটি খুবই স্বাভাবিক। প্রিম্যাচিওর বাচ্চাদের শরীরে জন্মের সময় এটি বেশি দেখা যায়। আশ্চর্যজনক হলেও এ সপ্তাহেই ভ্রূণের দুধ দাঁতের পেছনে তার স্থায়ী দাঁতের গঠনও শুরু হয়ে যায়। তবে শিশুর জন্মের পর প্রায় 6 মাস হওয়ার আগে সাধারণত কোনো দাঁতই দেখা যায় না। ভ্রূণটি মেয়ে হলে এ সময়ের মধ্যেই তার জরায়ু গঠিত হয়ে যায় এবং ডিম্বাশয়ে প্রায় 60 লক্ষ ডিম্বাণু জমা হয়ে যায়। শিশুটির ছেলে হলে এখন তার যৌনাঙ্গ পুরোপুরি বিকশিত এবং আল্ট্রাসাউন্ডে তা দেখা যেতে পারে। ভ্রূণের ফুসফুসে এ সপ্তাহ থেকে ব্রঙ্কিওলের গঠন শুরু হতে পারে। ফুসফুসের প্রধান দুটি বায়ু প্রবাহী নালী ব্রঙ্কাই থেকে যেসব শাখা প্রশাখা বিস্তৃত হয় সেগুলোকে ব্রঙ্কিওল বলে। এছাড়াও এ সপ্তাহ থেকে ভ্রূণের মাথায় চুল গজাতে শুরু করতে পারে। দ্বিতীয় ট্রাইমেস্টারে বেশিরভাগ মায়েরাই আগের চাইতে বেশি সতেজ অনুভব করেন। তবে যেহেতু এ সময় শিশুর দ্রুত বৃদ্ধির জন্য মায়ের শরীর অতিরিক্ত কাজ করতে থাকে, তাই কখনো কখনো ক্লান্ত লাগার অনুভূতি ফিরে আসতে পারে।
অনেক মায়েরাই পেটের আকার নিয়ে এ সময় দুশ্চিন্তায় থাকেন। অনেক সময় আশেপাশের লোকজনের কৌতূহল এবং পেট বেশি বড় না ছোট তা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য শুনে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। মনে রাখবেন, মায়ের পেটের আকার কেমন হবে তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন হরমোন, গর্ভাবস্থার আগের ওজন, কততম গর্ভাবস্থা এবং মায়ের পেটের পেশির ধরন ইত্যাদি। অনেক মায়ের পেটের আকার এ সপ্তাহ থেকে বাড়তে শুরু করতে পারে, আবার অনেকের এ সময়ে এসেও পেটের আকারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাও আসতে পারে। দুটি ব্যাপারই খুব স্বাভাবিক। প্রতিবার চেক আপের সময় ডাক্তার আপনার পেটের আকার পরিমাপ করতে পারেন, তাই এই বিষয়ে কোনো সন্দেহ থাকলে শুধুমাত্র ডাক্তারের পরামর্শই নেয়ার চেষ্টা করবেন। লেগ ক্র্যাম্প সাধারণত গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে শুরু হতে পারে এবং সময় বাড়ার সাথে সাথে মায়ের পেটের আকার যত বৃদ্ধি পায় এর তীব্রতা তত বাড়তে পারে। পায়ে খিল ধরা দিনের বেলা হতে পারে, তবে সাধারণত রাতের দিকে বেশি হয়। গর্ভাবস্থায় জরায়ুর আকার বাড়ার কারণে এবং শরীরের ওজন বেড়ে যাওয়ার কারণে পায়ের রক্তনালীতে অতিরিক্ত চাপ পড়ে, ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং পা থেকে হৃৎপিণ্ডে রক্ত চলাচল স্বাভাবিকের চাইতে ধীরে হয়। এ কারণে পায়ে ক্র্যাম্প হতে পারে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা পা ঝুলিয়ে বসে থাকলে শরীরে শিরার উপর চাপ পড়ে, যার ফলে ক্র্যাম্প হতে পারে। তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পরপর বসে পড়ুন। বসার সময় পা কিছুর ওপর তুলে রাখতে পারেন বা পায়ের গোড়ালি ঘুরিয়ে নিয়ে কিছুক্ষণ পায়ের ব্যায়াম করে নিতে পারেন। রাউন্ড লিগামেন্ট পেইন এক ধরনের তীব্র ব্যথা যা সাধারণত অল্প সময়ের জন্য হয় এবং অনেকটা মাংসপেশির খিঁচুনির মতো মনে হতে পারে। এই ব্যথা দুপাশেই হতে পারে, তবে ডান পাশে বেশি হয় যা উরু পর্যন্ত বিস্তৃত হতে পারে। গর্ভবতী মায়েরা যখন হঠাৎ অবস্থান পরিবর্তন করেন তখন সাধারণত রাউন্ড লিগামেন্ট পেইন অনুভূত হতে পারে, যেমন বিছানা বা চেয়ার থেকে হঠাৎ উঠে দাঁড়াবার সময়, কাশি দেওয়ার সময় বা বিছানায় নড়াচড়া করার সময়। এই ধরনের ব্যথা সাধারণত তেমন কোনো উদ্বেগের বিষয় নয়, তবে যদি এর সাথে জ্বর, কাঁপুনি বা রক্তপাতের মতো উপসর্গ থাকে তবে অতি সত্বর ডাক্তারকে জানাতে হবে। রাউন্ড লিগামেন্ট পেইন শুরু হলে বসে পড়ুন এবং রিল্যাক্স করার চেষ্টা করুন। কিছুক্ষণ বিশ্রাম নিলেই এর থেকে স্বস্তি পেতে পারেন। যদি বসে থাকা অবস্থায় ব্যথা হয় তবে দাঁড়িয়ে পড়ুন বা হাঁটা চলা করুন। মোট কথা, পজিশন পরিবর্তন করুন। বিছানা থেকে বা বসা থেকে ওঠার সময় আস্তে আস্তে উঠুন। হঠাৎ নড়াচড়ার কারণে রাউন্ড লিগামেন্ট পেইন বেশি হয়, তাই ধীরে নড়াচড়া করুন। হাঁচি বা কাশি দেওয়ার সময় কোমর ও হাঁটু সামান্য বাঁকিয়ে নিন, এতে লিগামেন্টে চাপ কম পড়ে। গর্ভধারণের শুরু থেকেই শরীরের কিছু হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এর মধ্যে প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন হরমোন সন্তান জন্মদানের প্রস্তুতি হিসেবে কোমরের বিভিন্ন জয়েন্ট এবং লিগামেন্টকে নরম এবং ঢিলা করে দেয়। এর ফলে মায়ের শরীর অস্থিতিশীল হয়ে ওঠে এবং জয়েন্টের ভার বহন করার ক্ষমতা কমে যায়। এর কারণে হাঁটার সময় কিংবা অনেকক্ষণ একটানা বসে থাকলে কিংবা হুট করে চেয়ার থেকে ওঠার সময় বা কোনো কিছু তোলার সময় ব্যথা অনুভূত হয়। গর্ভবতী অবস্থায় মেরুদণ্ডের উপর বেশি চাপ পড়ে এবং শরীরকে অতিরিক্ত ওজন বহন করতে হয়। তাই আপনি যখন বসে বসে কাজ করবেন, সোজা হয়ে বসে থাকার চেষ্টা করুন। এতে আপনার ভালো পোশ্চার বা ভঙ্গিমাও বজায় থাকবে, যা আপনার ব্যথা উপশম করতে কাজ দেবে। সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন। গর্ভবতী মায়েরা সাধারণত একটু ঝুঁকে থাকেন, এতে মেরুদণ্ডের উপর আরো চাপ পড়ে। যদিও সোজা হয়ে দাঁড়ানোটা এই সময় একটু কঠিন হবে, তারপরও চেষ্টা করুন যাতে দাঁড়ানোর সময় ঘাড় পেছনের দিকে থাকে। একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকার চেষ্টা করুন। দাঁড়িয়ে যদি থাকতেই হয় তবে কিছুক্ষণ পরপর বসে বিশ্রাম নিন। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রধান কারণ হলো প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়া। প্রজেস্টেরন হরমোনের কারণে মায়েদের শরীরের পেশিগুলো শিথিল হয়ে পড়ে, আর পরিপাকতন্ত্রের পেশিগুলো শিথিল হয়ে পড়ার ফলে মায়েদের খাবার হজম ধীরে হয় এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বেশিরভাগ মায়েদেরই আয়রন সাপ্লিমেন্ট নেয়ার পরামর্শ দেওয়া হয়। এই সাপ্লিমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। যদি আয়রন সাপ্লিমেন্টে কোনো সমস্যা হয় তবে ডাক্তারের সাথে কথা বলে ব্র্যান্ড পরিবর্তন করে নিতে পারেন।
আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে এই সময় প্রচুর পানি খাওয়া, সাথে নরম সবজি, ওটস, বিভিন্ন ধরনের ফল ও ফলের রস খাওয়া আপনার জন্য উপকারী হবে। এতে করে মূত্রনালীর কোনো সংক্রমণের ঝুঁকি থাকলে তাও কমে যাবে। এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরো অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারেন। গর্ভকালীন সব রকমের উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে দেয়া আমাদের আর্টিকেলটি পড়ে নিন। ইতিমধ্যেই আগের চাইতে মায়ের ওজন প্রায় 8 থেকে 14 পাউন্ড বা 3 থেকে 6 কেজি মতো বেড়ে যেতে পারে। গর্ভাবস্থায় সুষম খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন, তাই কি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক থাকুন। বাচ্চার সঠিক বৃদ্ধি এবং প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করার জন্য সুষম খাবারের প্রয়োজনীয়তা অনেক বেশি। চিনি ও শর্করা জাতীয় খাবার কম খেয়ে ডাল, বাদাম, দুধ, ডিম, প্রচুর ফলমূল ও শাকসবজি খাওয়ার চেষ্টা করা উচিত। ঠিকমতো পুষ্টিকর খাবার না খেলে ভ্রূণের বিকাশ ঠিকমতো না হওয়ার সম্ভাবনা থাকে। আবার অন্যদিকে গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন থাকলে অথবা অতিরিক্ত ওজন বেড়ে গেলে মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্রিম্যাচিওর বেবি প্রসব কিংবা অন্যান্য প্রসবকালীন জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা বাড়ে। ডাক্তারদের মতে গর্ভধারণের আগে যদি মায়ের BMI বা বডি মাস ইন্ডেক্স স্বাভাবিক থাকে, তবে এর পরবর্তীতে প্রতি সপ্তাহে 1 পাউন্ড করে ওজন বৃদ্ধি পেলে তা স্বাভাবিক। আবার যদি গর্ভধারণের আগে BMI কম বা বেশি থাকে, অথবা যদি প্রথম ট্রাইমেস্টারে মায়ের ওজন খুব বেশি কমে যায় বা খুব বেড়ে যায়, তবে তার উপর নির্ভর করেই মায়ের ওজন বাড়ানো অথবা কম বাড়ানোর পরামর্শ দেওয়া হবে। তবে মনে রাখবেন, এই 1 পাউন্ড করে ওজন বৃদ্ধি পাওয়ার হিসেবটি একটি গড়পড়তা হিসেব। মায়ের ওজন যদি কোনো সপ্তাহে 0.5 পাউন্ড করে বৃদ্ধি পায় এবং পরবর্তী সপ্তাহে একসাথে 1.5 পাউন্ডও বাড়ে, তবে সেটিও স্বাভাবিক। বুক জ্বালা পোড়ার সমস্যা থাকলে 3 বেলা ভরপেট খাবার পরিবর্তে কম কম করে বারবার খাবার খান। এভাবে স্বল্প বিরতি দিয়ে অল্প অল্প খেলে খাবার সঠিকভাবে হজম হয় এবং এই সমস্যা অনেকটা কম হয়। পেট ফুলে থাকা, গ্যাসের সমস্যা কিংবা বুক জ্বালা পোড়ার সমস্যা সাধারণত হয়ে থাকে খাবার ভালোভাবে হজম না হওয়ার কারণে। তাই এ সময় ভাজা পোড়া, অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং বাইরের কেনা খাবার এড়িয়ে চলুন। গর্ভাবস্থার 15 থেকে 20 সপ্তাহের মধ্যে মায়ের জরায়ু বেশ অনেকটা বড় হয়ে যায়। এর ফলে মা যদি চিত হয়ে শোয় তবে তা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। এভাবে শোয়ার ফলে জরায়ুর চাপে ইনফেরিয়র ভেনা কাভা সংকুচিত হয়ে যেতে পারে। গর্ভাবস্থা 16 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর অনেকক্ষণ চিত হয়ে শুয়ে থাকলে মায়ের জ্ঞান হারানোর মতো অনুভূতি হতে পারে, কারণ গর্ভস্থ শিশুটির সকল চাপ তখন রক্তনালীগুলোর উপর পড়ে। গর্ভাবস্থায় বিশেষ করে বাম পাশে ফিরে শোয়াটা সবচাইতে নিরাপদ। বাম কাত হয়ে শোয়া গর্ভস্থ শিশুর জন্য ভালো, কারণ এতে করে পুষ্টি ও রক্ত প্লাসেন্টার মাধ্যমে সহজেই বাচ্চার কাছে পৌঁছতে পারে। তবে একটানা এক পাশে শোয়া কষ্টকর হয়ে পড়লে আপনি আপনার সুবিধা মতো পাশ পরিবর্তন করে শুতে পারেন। এই সপ্তাহে গর্ভবতী মাকে অ্যানোমালি স্ক্যান করার পরামর্শ দেওয়া হতে পারে। অ্যানোমালি স্ক্যান করার সবচাইতে উপযুক্ত সময় গর্ভাবস্থার 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। অ্যানোমালি স্ক্যানে মা বা গর্ভের ভ্রূণের কোনো ক্ষতি হয় না। এটি সাধারণ আল্ট্রাসাউন্ডের একটি উন্নত সংস্করণ মাত্র। তবে মায়ের কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে, কারণ গর্ভের শিশুকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য বেশ কিছুটা সময় নিয়ে মায়ের পেটে একটু চাপ দিয়ে স্ক্যান করা হয়। মায়ের ব্লাডার ভর্তি থাকলে আল্ট্রাসাউন্ডে আরো ভালোভাবে বোঝা যায়, তাই স্ক্যান করতে যাওয়ার আগে এসব বিষয় মাথায় রাখবেন। সব শেষে মনে রাখা উচিত, গর্ভবতী মাকে সবসময় হাসি খুশি ও দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা পরবর্তীকালে শিশুর বিকাশে প্রভাব ফেলে, যা গবেষণায়ও প্রমাণিত। নতুন